ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে। সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। প্রায় 13 কোটি ভোটার মাতবেন ভোট উৎসবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি ইসির। গণতান্ত্রিক উত্তরণে মাইল ফলক নির্বাচনের আশা। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি জামাত আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকাল। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। গণতন্ত্রের উত্তরণে এবারের ভোট মাইল ফলক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ফারুক ভিয়ার রবিনের রিপোর্ট। শহর নগর থেকে গ্রামগঞ্জ প্রায় 3 সপ্তাহের অবিরাম প্রচারণা আর ভোটারদের মন কাড়তে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টার পর এখন অপেক্ষা গণরায়ের। ব্যালটে ঠিক হওয়ার পালা। কারা জনগণের প্রতিনিধিত্ব করবেন আইনসভায়, কাদের উপর বর্তাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার ভার। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণই বটে। সাধারণের প্রত্যাশা নির্বাচনের দিনও থাকবে একই আবহ। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে। শান্ত সুষ্ঠুভাবে ভোট হয়, ঠিক আছে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। আমরা চাই দেশের নিরাপত্তা ঠিক থাকুক। 12 তারিখে ভোট দেওয়ার পরে যেন কোনো অশান্তি না হয়। দেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো একই দিনে 2 ভোট। সংসদ নির্বাচনের সঙ্গে হচ্ছে সাংবিধানিক কিছু সংস্কার প্রশ্নে গণভোটও। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকায় বৃহস্পতিবার ভোট হবে 299 আসনে। এবারের নির্বাচনে মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনী দৌড়ে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এককভাবে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষের মনোনীতরা লড়ছেন 291 আসনে। হাত পাখা প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ 258 প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। 229 আসনে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন, আর শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির 32 প্রার্থী। বৃহস্পতিবার এসব প্রার্থীদের জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। 2/3 হতে পারে, বাট বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হতে পারে এবারের নির্বাচন, আর সেই জন্য ভূমিকা রাখতে হবে সব অংশীজনকে। গণতন্ত্র দিকে যেতে হলে আপনার নির্বাচনের মাধ্যমেই যেতে হবে, এবং দেশে একটা বৈধ সরকার থাকা দরকার। এই নির্বাচনে হার জিত তো থাকবেই। এখন যে হারবে সে যদি অত্যন্ত হাসি মুখে পরাজয়টা স্বীকার করে বিজয়ী দলের সাথে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন 69 জন রিটার্নিং কর্মকর্তা ও 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর 10 লাখ সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও জানাবেন আমাদের সহকর্মীরা। আর এ বিষয়গুলো জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন আমার সহকর্মী এমদাদুল হক।
ওই যে আপনাকে ধন্যবাদ। সকাল থেকে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম নির্বাচনের প্রস্তুতির খবরাখবর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা রয়েছে সেটি আমরা জানাচ্ছিলাম। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 299টি আসনে, আপনি জানেন যে শেরপুরের একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে এবং 299টি আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানে 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগের দুদিন এবং নির্বাচনের দিন তারা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনের পরের দুদিনও তারা আসলে দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে আমরা নির্বাচনের আরও প্রস্তুতির খবর আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানানোর চেষ্টা করব। কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, মানিকগঞ্জে ইউসুফ আলী, রাঙামাটিতে হেফাজত সবুজ, নেত্রকোনায় আছেন ফারদিন মাজহার। সরাসরি আমরা প্রথমেই যাব বুলবুলের কাছে। আমি এই মুহূর্তে যে ভেন্যুটিতে রয়েছি সেটি মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়। এটি ঢাকা 15 যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের 127টি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেই বিতরণ কার্যক্রম চলছে। এখন থেকে ঠিক 30 মিনিট আগে এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ যার তত্ত্বাবধানে এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তিনি এসেছেন এবং এই কার্যক্রম শুরু হয়েছে। একটি একটি কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসার রয়েছেন তারা নির্দিষ্ট বুথ করা হয়েছে, কয়েকটি বুথ করা হয়েছে। সেই বুথে তারা একজন একজন করে আসছেন এবং তাদের যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি 18 থেকে 20 রকমের নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স থেকে শুরু করে 2 ধরনের ব্যালট পেপার, একটি গণভোটের জন্য গোলাপি রঙের আরেকটি সাদা রঙের হচ্ছে জাতীয় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের জন্য এই 2 ধরনের ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জামগুলো তারা নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে। একটি কেন্দ্রের জন্য 13 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে আমরা কেন্দ্রগুলো বলি সেখানে 4 জন পুলিশের সদস্য রয়েছে। এই আনসার যে সদস্য রয়েছেন 13 জন, এর মধ্যে কিন্তু 3 জন অস্ত্রধারী সদস্য রয়েছেন। বাকি যারা রয়েছেন তারা হচ্ছেন সাধারণ সদস্য। আনসার ভিডিপি 9 জন, এর মধ্যে আবার 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। তো এই 13 জনের সদস্য এবং পুলিশের 4 জন সদস্য, কোনো ক্ষেত্রে পুলিশের সদস্য এটি নির্ভর করছে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ বা সাধারণ কেন্দ্রের উপর, অর্থাৎ সর্বনিম্ন 15 সর্বোচ্চ 17 জন সদস্য নিরাপত্তা দিয়ে কিন্তু এই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে তারা পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছি যে 127টি যেহেতু কেন্দ্র রয়েছে, এই 127টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 20 থেকে 25টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম কিন্তু এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে এবং সেই হস্তান্তর করার পর যারা প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা জিনিসগুলো মাঠে নিয়ে যাওয়ার পর এগুলো বুঝে নিচ্ছেন যে ঠিকঠাক মতো সেই জিনিসগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে কিনা। পরবর্তীতে তাদের সঙ্গে যে আনসার সদস্য বা পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে তারা সেই গাড়িতে উঠছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু টহল দিচ্ছেন। এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন সেই সদস্যরা তাদেরকে পাহারা দিয়ে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দিচ্ছেন। তো যেহেতু এখন থেকে 30 মিনিট আগে শুরু হয়েছে এই নির্বাচনী বিতরণ কার্যক্রম সরঞ্জাম, হয়তো বেলা 2টা থেকে 3টার মধ্যে 127টি যে কেন্দ্র রয়েছে ঢাকা 15 সংসদীয় আসনে এই প্রতিটি আসনে সরঞ্জাম বিতরণ কাজ শেষ হবে। আজকে রাতের মধ্যেই কিন্তু শেষ হতে হবে, যেহেতু কালকে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সদস্য। মানিকগঞ্জে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী রয়েছে, সবশেষ তথ্য সেখানকার তার কাছ থেকে জেনে নেব। এই যে আর মাত্র রাত পোহালে এটা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা তাদের ভোট প্রয়োগ করার জন্য কিন্তু এখন গতকাল থেকে আসলে উপচে পড়া ভিড় ছিল এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোড। আজকে সকাল থেকে আমরা এই ঘাটটিতে রয়েছি। এটা আমরা দেখছি যে বিশেষ করে এটা আজকে সকাল 9টার পর থেকে এখন পর্যন্ত আর কি সেই ভিড়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। এটা
গতিও এটা 15 মিনিট আগে একটু কম এসেছে। এটা আমরা জানতে পেরেছি ঢাকা আরিচা মহাসড়কের কোন একটি জায়গায় দুর্ঘটনার কারণে একটু এই যাত্রী সংখ্যা এই মুহূর্তে একটু কম রয়েছে। তবে ওখান থেকে যানজট আর যানবাহনটা আবার চলে আসলে হয়তো যাত্রী সংখ্যা আরো বাড়বে। তবে এটা এখানে 10:30টার দিকে এইটা পল্টনে আসলে তরুণী তারা ভোট দিতে যাচ্ছিলেন বরিশালের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে কিন্তু এই পল্টনে তারা পড়ে গিয়েছিল এবং নিখোঁজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার তাকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তিনি জীবিত এখন সুস্থ রয়েছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এছাড়াও কিন্তু ভোর থেকেই সেই লোক যে ঈদের সময় যেরকম মানুষ যায় এবং তাদের স্বজনদের নিয়ে উল্লাস উৎসাহ তা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কি প্রত্যেকটা যে ভোটারদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া ছিল। অর্থাৎ তারা উৎসব মুখের পরিবেশে উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করবে, তাই তারা যাচ্ছে। এখন আমরা কথা শুনবো সবুজের কাছ থেকে। রাঙ্গামাটিতে রয়েছে তিনি। সবুজ। ধন্যবাদ ইউসুফ। আপনি যেমন জানাচ্ছিলেন তেমনি রাঙ্গামাটির যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাঙ্গামাটির সংসদীয় আসন মাত্র একটি। এই সংসদীয় আসনে 213টি ভোট কেন্দ্র রয়েছে। সে সকল ভোট কেন্দ্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটিতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এখানে ভোটারদের জন্য যে নির্ধারিত ব্যালটগুলো আছে সেই সব সরঞ্জামাদি দেয়া হচ্ছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে সকল উপজেলাগুলো আসলে এই সদর উপজেলা দূর দূরান্ত এলাকা রয়েছে, বিশেষ করে নৌপথে যেতে হয়, সেই সব ভোট কেন্দ্রগুলোর যে ব্যালট এবং জনবলগুলো আছে সেগুলো প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সেই কেন্দ্রগুলোতে ব্যালটগুলো এবং জনবল পাঠানো হবে। একটি তথ্য দিয়ে রাখি যে রাঙ্গামাটিতে এর আগেই কিন্তু 7 তারিখ থেকে ব্যালট এবং জনবল পাঠানো শুরু হয়েছে। সেগুলো মূলত হেলিসর্টিং, কারণ রাঙ্গামাটির এই আসনে 20টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। এইসব হেলিসর্টি কেন্দ্র অতি দুর্গম বিবেচনায় এইসব কেন্দ্রের ব্যালট এবং জনবল পর্যন্ত হেলিপ্যাডের মাধ্যমে পাঠানো হচ্ছে এবং পাঠানো হয়েছে 7 তারিখ থেকে 10 তারিখে ধাপে ধাপে। তো রাঙ্গামাটিতে যে ভোট কেন্দ্রের যে ব্যালট সামগ্রী পাঠানো হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছি নেত্রকোনায়, রয়েছেন পারভীন মাজহার। রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার পর এখন চলছে পুরো দমে দেশ জুড়ে ভোটের প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রয়েছি নেত্রকোনা 1 আসনের কলমাকান্দা উপজেলা পরিষদে। এখানে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের তাদের ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তারা তাদের ভোট কেন্দ্রের সরঞ্জামাদি বুঝিয়ে নিয়ে চলে গেছেন এবং অনেকেই বুঝে নিচ্ছেন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 124টি। আমরা এই আসনটি সীমান্ত ঘেঁষা হওয়াতে কলমাকান্দা দুর্গাপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে, বিজিবি সরব রয়েছে। বিজিবি ছাড়াও এই আসনে আনসার পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা সরব রয়েছেন। তারা পুরো পরিস্থিতি, পুরো এলাকা সরেজমিনে দেখছেন, আমরা সেটাই জানতে পেরেছি। এই আসনে মোট ভোটার রয়েছে, আমরা যদি একটু দেখি আসলে মোট ভোটার, তাহলে 4,56,182 জন ভোটার রয়েছেন এবং পুরুষ ভোটার রয়েছেন 2,31,751 জন এবং নারী ভোটার রয়েছে 2,24,427 জন। এই আসনে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন এবং আমরা দেখতে পাচ্ছি এই উপজেলা পরিষদ কলমাকান্দায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সরেজমিনে দেখছেন বিষয়টি এবং প্রিজাইডিং অফিসাররা তারা তাদের ভোটের সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। বুঝে নিয়ে তারা কেন্দ্রের দিকে তারা ধাবিত হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পেরেছি অনেকেই তারা সেটি বুঝে নিয়েছেন এবং অনেকেই বুঝে
বুঝে নেওয়ার পথে রয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সকাল থেকেই ভোটের সরঞ্জামাদি বুঝে নেওয়ার দায়িত্বে রয়েছেন। এই আসনের মোট প্রার্থী রয়েছেন 6 জন। তারা মোট প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী কায়সার কামাল এবং খেলাফত মজলিসের গোলাম রাব্বানী আমরা দেখতে পেয়েছি হেভিওয়েট প্রার্থী হিসেবে তাদের, এবং দুর্গাপুর ও কলমাকান্দার পথে প্রান্তরে তারা গত 20 দিনের প্রতীক বরাদ্দের পর বেরিয়েছেন। এবং একই সাথে এই আসনে নারী ভোটার, সংখ্যালঘু ও যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে তারা ভোট দিতে পারে তাদের সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন এইখানকার যারা রিটার্নিং কর্মকর্তা, সরকারি রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সকাল থেকেই দেখতে পেরেছি যে ভোটের মাঠ সরগরম এবং পুরো অঞ্চলে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদে থাকে, নির্বিঘ্নে থাকে সেই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার সাথে সাথে নেত্রকোনা 1 আসনেও গত 20 দিনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে ছিল। আমরা দেখতে পেরেছি প্রার্থীরা দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষদের দ্বারে দ্বারে পৌঁছেছেন, তাদের দীর্ঘদিনের ভোট দিতে না পারার কারণ তাদের যে আক্ষেপ বঞ্চনা রয়েছে তারা সেই আক্ষেপ বঞ্চনার মধ্যে তারা তাদের অভিযোগ শুনেছেন। আমরা দেখতে পাচ্ছি সহকারী রিটার্নিং কর্মকর্তা এই মুহূর্তে কথা বলছেন, প্রিজাইডিং অফিসারদের কাছে সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারি রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলছেন, কথা বলার মাধ্যমে তাদেরকে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দিচ্ছেন এবং এইভাবেই চলছে নেত্রকোনা 1 আসনের ভোটের প্রস্তুতি। এই ছিল নেত্রকোনা 1 আসন থেকে আমার কাছে ভোটের সর্বশেষ। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারই প্রস্তুতির খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন ফারদিন মাজহার এবং এর আগে আমাদের সঙ্গে রাঙামাটি থেকে হেফাজত সবুজ যোগ দিয়েছিলেন এবং আমাদের আরেক সহকর্মী মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী তিনি যোগ দিয়েছিলেন এবং তার আগে রাজধানীর বীরপুর থেকে আমাদের সহকর্মী বুলবুল রেজা তিনি আসলে জানাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রোজা। ধন্যবাদ ইমদাদ। দর্শক, ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের আরও তথ্যপাত্র নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন আমার আরেক সহকর্মী মনির হোসেন, যাচ্ছি তার কাছে। রোজা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এতক্ষণ আসলে আপনাদের যেটি জানাছিলাম ঢাকার বিভিন্ন আসন নিয়ে যে তথ্যগুলো রয়েছে সেই সঙ্গে সেখানকার হেভিওয়েট প্রার্থী কারা রয়েছে, কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি প্রতীক নিয়ে আসলে লড়ছেন সেসব জানাচ্ছিলাম। এখন আবারও আপনাদেরকে সেইখানে নিয়ে যেতে চাই নির্বাচন কমিশন ভবনে। সেখানে আমরা যদি একটু ঢাকা বিভাগের যেই আসনগুলো সেগুলো একটু দেখতে চাই, যে ঢাকার যে 20টি আসন সেগুলোই তথ্য জানাচ্ছিলাম, 16 আসন পর্যন্ত জানিয়েছি। ঢাকা 17 আসনের তথ্য জানাতে চাই। ঢাকা 17 আসন মূলত গুলশান এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,33,807 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,74,709 জন, নারী ভোটার রয়েছে 1,59,060 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন এবং পোস্টাল ভোটার রয়েছে 5,916 জন। অর্থাৎ এই যে আসনে বেশ সংখ্যকে আসলে ভোটার রয়েছে। এখানকার মোট প্রার্থী রয়েছে 11 জন। এই 11 জন প্রার্থী থাকলেও এখানকার যে মূল আলোচনা সেই আলোচিত প্রার্থী রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন ঢাকা 17 আসন থেকে। যদিও শুরুতে তিনি বগুড়ার 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু তিনি দেশে আসার পরে যখন 25 ডিসেম্বর তিনি দেশে আসেন, দেশে আসার পরে তিনি আসলে তার যেই ভোটার হওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আসলে তিনি জানিয়েছেন যে ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন তিনি এবং তারপরেই তিনি ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং তারপর থেকেই আসলে আমরা দেখছি সেখানে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নানা প্রচারণা এবং তার যেই নির্বাচনী কমিটি করা হয়েছে তারাও বিভিন্ন প্রচারণা করেছেন এবং তারেক রহমান নিজেও কিন্তু সেখানে প্রচারণা শুরুর পর থেকে তিনি যেই আসনগুলো পুরো আসন জুড়ে তিনি তার প্রচারণা করেছেন, ভোটারদের কাছে গিয়েছেন, জনসভা করেছেন, পথসভা করেছেন। সেসব করে তিনি তার যেই বার্তাগুলো সেগুলো পৌঁছে দিয়েছেন, তার যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং সেই সঙ্গে
তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে লড়ছেন খালিদুজ্জামান। তিনিও বেশ আলোচিত এবং বেশ কিছু কাণ্ড নিয়ে সমালোচিত হয়েছেন এবং সব মিলিয়ে তারও একটি ভোট ব্যাংক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনিও যেই দাড়িপাল্লা সেই দাড়িপাল্লার প্রচারণা করছেন, দাড়িপাল্লার হয়ে তিনি লড়ছেন এবং যেই কেন্দ্রগুলো অর্থাৎ যেই এলাকাগুলো আছে বিশেষ করে গুলশান, বনানী এবং মোয়াখালী এই অঞ্চলগুলোতে তিনিও তার যেই নির্বাচনী কার্যক্রম সেটি পরিচালনা করেছেন। তার আগেও ভোটারদের কাছে টানতে যেসব কার্যক্রম পরিচালনা করা হয় সেসব কাজ করেছেন। সেই সঙ্গে আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও আমরা সরব দেখেছি মাঠে, যদিও তিনি সারা দেশে নির্বাচনী প্রচারণা করেছেন, নির্বাচনী জনসভা করেছেন। সেক্ষেত্রে তার পক্ষে অনেকগুলোই প্রচারণা আমরা দেখেছি, মিছিল দেখেছি, উঠান বৈঠক দেখেছি, জনসভা, পথসভা হয়েছে এবং পথসভায় তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানেই তার যেই প্রতিশ্রুতিগুলো তিনি ধরেছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, বেকার ভাতা এবং কৃষক কার্ড সহ যেই প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন এবং তিনি আসলে বলছিলেন যে শুধু ক্ষমতা আসলে না, যদি তারা সরকার গঠন করতে পারে, তার সরকার আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছে বা কি কার্যক্রম তারা করবে সেসবও বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি আসলে যেটি বলছেন যে এই যে নির্বাচনী যে প্রক্রিয়া এবং সেই নির্বাচনী প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন। সব মিলিয়ে আসলে এই যে দুই আসন সেই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি এবং জামাত, বিএনপি চেয়ারম্যান এবং যে দাড়িপাল্লার যে প্রার্থী রয়েছে তিনিও আসলে বেশ সরব রয়েছে ঢাকা 17 যেই নির্বাচনী মাঠ সেই নির্বাচনী মাঠে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকার যে আসনগুলোর তথ্য উপাত্ত। নিশ্চয়ই পরবর্তীতে অন্যান্য আসনের তথ্য জানিয়ে দেব আপনাদের। রোজা, এই ছিল এখনকার মতো। মনির, আপনার মাধ্যমে জেনে নিলাম ঢাকা 17 আসনের হেভিওয়েট প্রার্থী অর্থাৎ জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা এবং ইশতেহারের বিভিন্ন বিষয়ের দিকগুলো নিয়ে। দর্শক, সারা দেশের আরও বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামের খবরাখবর আমাদের কাছে এসে পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আবারও চলে যাচ্ছে আমার সহকর্মী ইমদাদুল হকের কাছে। রোজা, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে জানছিলাম আসন ভিত্তিক যে তথ্য উপাত্ত যেটা আছে সেটা আমাদের সহকর্মী মনির হোসেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তার আগে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা যে তাদের দায়িত্ব পালন করছেন এবং সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন এবং সবাই কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে নির্বাচন এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই রয়েছে এবং আমরা জানি যে গতকাল এবং গত পরশু থেকে মানুষ আসলে ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরতে শুরু করেছে এবং একটা উৎসবে পরিণত হয়েছে, সেটা আমরা গত পরশু থেকে দেখেছি এবং গতকালকেও আমরা দেখেছি। আমরা নির্বাচনের আরও খবর জানবো এবং কি পরিস্থিতি সে বিষয়ে জানবো। ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে আজকেও পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে আমরা রাজধানীতে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম রয়েছেন এবং নড়াইলে যেতে চাই, সেখানে সজীব রহমান রয়েছেন, বগুড়ায় আব্দুল আওয়াল এবং পঞ্চগড়ে রয়েছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি প্রথমেই যাব সিয়ামের কাছে। জাতীয় নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর একদম যে শেষ মুহূর্তের যে নিরাপত্তা পরিস্থিতি, সেই নিরাপত্তা পরিস্থিতিতে আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি যে সেখানে র্যাবের তারা মোটরসাইকেলের মাধ্যমে তারা বিভিন্ন এলাকা টহল দিচ্ছিলেন এবং এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগেই সেনাবাহিনী তাদের অস্থায়ী চেকপোস্ট তাদের চলমান ছিল। তারা জানিয়েছেন যে তারা সকাল 10:30 থেকে এখানে তারা তল্লাশি কার্যক্রম তারা চালাচ্ছিলেন এবং সেখানে তারা বিভিন্ন যেই ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি এগুলো তারা থামিয়ে এগুলো তারা তল্লাশি করছিলেন। এছাড়া কাভার্ড ভ্যান যেগুলোতে মালামাল সরবরাহ করা হয় সেই কাভার্ড ভ্যানও তারা তল্লাশি করছিলেন। যদিও এই সময়ে মোটরসাইকেল চলাচল রাস্তায় নিষিদ্ধ আছে, কিন্তু তারপরও আমরা দেখতে পেরেছি যে অনেকেই মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছেন এবং
এই তল্লাশিতে তাদেরকে আটকানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তখন তৎক্ষণাৎ গ্রহণ করা হয়েছে। তো সেনাবাহিনী আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এই রাজধানীতে বিভিন্ন এলাকায় তারা অস্থায়ী তাদের যে তল্লাশি কার্যক্রম চলছে এবং তারা এই মুহূর্তে এখানে থেকে অন্য একটি পয়েন্টে তারা এগিয়েছেন যে তারা সেখানে আবার অস্থায়ীভাবে কার্যক্রম চালাবেন। এছাড়া বিজিবিও তাদের তল্লাশি তাদের পেট্রোলিং কার্যক্রম চলমান আছে। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা তাদের যে টহল কার্যক্রম সেটা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গা তারা পর্যবেক্ষণ করছেন। তো রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ। এবার আমরা চলে যাব সজীব রহমান নয়নের কাছে। নড়াইলের দুটি সংসদীয় আসনে কিন্তু ভোট কেন্দ্রের যে সরঞ্জামাদি তা কিন্তু আজকে সকাল থেকেই তিনটি জায়গা থেকে তিনটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কিন্তু দেওয়া হচ্ছে। যে নড়াইল সদরের যে 91টি কেন্দ্র আছে, অর্থাৎ 91টি কেন্দ্র কিন্তু এখানে নড়াইলের সদরের নড়াইলের যে 2 আসনটি রয়েছে এর মধ্যে 8টি ইউনিয়ন এবং নড়াইল 1 আসনের মধ্যে রয়েছে 5টি ইউনিয়ন। এখানে কিন্তু নড়াইলের 2টি সংসদীয় আসন কিন্তু নড়াইল সদর অংশকে বিভক্ত করেছে এবং এখানে যে শিল্পকলা একাডেমি অর্থাৎ শিল্পকলা একাডেমি চত্বর থেকে কিন্তু নড়াইল সদর আসনের যে নির্বাচনের সরঞ্জাম আছে এগুলা কিন্তু যেমন ব্যালট বাক্স থেকে আনুষঙ্গিক যে সরঞ্জাম সহ সিল প্যাড এগুলো কিন্তু জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে কিন্তু প্রিজাইডিং অফিসারদের নিকট কেন্দ্রে হস্তান্তর করা হচ্ছে এবং সকাল 8টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং এই কার্যক্রমে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 30টা কেন্দ্রের সরঞ্জাম ভোট গ্রহণের যে সরঞ্জাম এগুলো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় কিন্তু হস্তান্তর করেছে এখন পর্যন্ত। আমরা যদি একটু বলে রাখি যে নড়াইলের নিরাপত্তার দায়িত্বে কিন্তু সেনাবাহিনীর যে এখানে 3টি ক্যাম্প রয়েছে, 3টি ক্যাম্পে 5 শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের 896 সদস্য এবং আনসার সদস্য রয়েছে 3334 জন এবং এর পাশাপাশি বিজিবি 3 প্লাটুন এবং 3 প্লাটুনের পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করবেন। এবং যদি বলে রাখি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এখানে 6 জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন 14 জন যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবেন। এখানে যদি বলা চলে সার্বিকভাবে যে নড়াইলের 2টি আসনে কিন্তু যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরালো করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং এখানে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং এর পাশাপাশি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং নির্বাচনী সরঞ্জামাদি যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ চলছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী আব্দুল আওয়ালের ক্যামেরায় আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। বগুড়ায় যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা আসলে নির্বাচনী সরঞ্জামাদি তারা গ্রহণ করছেন এবং তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ এরপরেই তারা করবে। এই পর্যন্ত আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের কাছে আসলে তুলে দেওয়া হচ্ছে এবং তারপরে প্রিজাইডিং অফিসাররা তাদেরকে এই নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা আসলে কেন্দ্রে পৌঁছাবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু সেটা দেখছে, সজাগ থাকছে। এবং আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ হায়দার পঞ্চগড়ে, আমরা সোহাগ হায়দারের কাছে একটু যেতে চাই সেখানকার পরিস্থিতি জানানোর জন্য। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরেই কিন্তু ভোটের যে উৎসব কাঙ্ক্ষিত ভোট সেই ভোট কিন্তু আগামীকাল শুরু হচ্ছে। আমি বলে রাখি যে সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ের যে 2টি আসন রয়েছে সে 2টি আসনের 286টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় 1 আসনের যে দারুল উলুম যে ভোট কেন্দ্রটি রয়েছে মাদ্রাসার এখানে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি জিওসি মহোদয় আছেন তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন। একই সাথে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত ভোটের যে সকল কার্যক্রম বা ভোটের প্রস্তুতির বিষয় রয়েছে সেগুলো তারা গ্রহণ করেছে। আনুষঙ্গিক কিছু বাকি রয়েছে যেগুলো ইতিমধ্যে তারা সম্পন্ন করবেন বলে
এমনটি জানিয়েছে। একই সাথে বলে রাখি যে শুধু এই ভোট কেন্দ্র না, জেলার পুরো যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্র কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সাথে বলে রাখি যে এখনো যে পঞ্চগড় সদর উপজেলা সহ 5টি উপজেলা রয়েছে, যেখানে শেষ উপজেলা থেকে কিন্তু যে ভোটের সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করার কার্যক্রম চলমান রয়েছে। আমরা জেনেছি যে সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা তাদের সহায়তায় কিন্তু সে সকল কার্যক্রম যা সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে পৌঁছানো হবে। একই সাথে বলে রাখি যে আমরা জেনেছি যে এই ভোটটি সুষ্ঠুভাবে পরিচালনা বা সম্পন্ন করার জন্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে। শুধু পুলিশ না, পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার বিডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে সকলে কিন্তু তৎপর রয়েছে। জেলা প্রশাসন বলছেন যে এই ভোটটিকে আগামীকালের যে ভোট রয়েছে এবং গণভোট রয়েছে দুটিকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা যে সকল প্রক্রিয়া রয়েছে আইনি সেগুলো গ্রহণ করেছেন এবং ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে ভোটের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার তিনি আসলে জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম ও সেখানে নির্বাচনী সরঞ্জামাদি আসলে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং তার আগে বগুড়াতে আমরা ছিলাম, বগুড়াতে আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, তার সংযোগটি একটু বিচ্ছিন্ন ছিল কিন্তু আমরা ছবি দেখতে পেয়েছিলাম যে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং সেইগুলো তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি তারা সজাগ রয়েছেন। এবং তার আগে আমরা নড়াইলে আমাদের সহকর্মী সজীব রহমান তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। এবং তার আগে রাজধানীর জিগাতলা থেকে যোগ দিয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম। রোজা, আমরা আসলে এই যে সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন নির্বাচনী সরঞ্জামাদি বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, প্রিজাইডিং অফিসাররা তারা গ্রহণ করছে এবং সেগুলো নিয়ে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটা উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এই পরিস্থিতি আমরা আশা করছি যে আগামীকালও থাকবে, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালই অনুষ্ঠিত হবে এবং ম্যাজিস্ট্রেট রয়েছে 657 জন ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছে নির্বাচনের আগের দুদিন থেকে। একেবারে ইমদাদ, আপনার এই কথার সাথে মিল রেখে বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি দেখে আশা করা যায় যে আগামীকাল একদম সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই সাথে রাজধানী, যানজটমুক্ত রাজধানী দেখে বোঝাই যাচ্ছে যে ভোট একটি উৎসবে পরিণত হয়েছে, যার কারণে বেশিরভাগ মানুষ ঘরমুখী হয়েছেন। দরজায় কড়া নাড়ছে ভোট শেষ মুহূর্তে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে অনেক আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলকে। এছাড়া এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তাও দিয়েছে। আয়শা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। সবাই বলো দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, বাকি আর মাত্র একটি দিন। শেষ সময়ে সব দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উৎকণ্ঠা তুঙ্গে। তবে বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন ভাবাচ্ছে দলগুলোকে। কোনো কোনো আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দল বহির্ভূত স্বতন্ত্র প্রার্থীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও স্থানীয় সমর্থনকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এই আসনটিতে জোটের শরিক জামিয়ত ওলামায়ে ইসলামকে দেয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েই মাঠে নামেন রুমিন ফারহানা। এবার পটুয়াখালী 3 আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নুরুল হক নূর। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মামুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসান মামুনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং নিজস্ব প্রচারণা কৌশলের কারণে এই আসনে ভোটের ফলকে প্রভাবিত করতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন ডাক্তার তাসনিম জারা। তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। জারার নির্বাচনের মাঠে থাকা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিগত 1 বছরের মধ্যে তাসনিম জারা তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা ও নাগরিক অধিকার ভিত্তিক বক্তব্য ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করেছে। অনেকেই তাকে গতানুগতিক রাজনৈতিকদের মধ্যে বিকল্প হিসেবে দেখছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল আলম নীরব ঢাকা 12 আসনে
নিজের রাজনৈতিক পরিচিতি ও নির্বাচনী বার্তা নিয়ে লড়াই করছেন। দীর্ঘ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা হিসেবে কাজ করেছেন তিনি। তবে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকাভিত্তিক সম্পর্ক তাকে ভোট ব্যাংক সৃষ্টি করতে সাহায্য করতে পারে বলে মত দেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে টাঙ্গাইল ৫ আসনটিতে প্রার্থী ৪৭ জন। এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে স্বতন্ত্র হলেও ফরহাদ ইকবালকে জনপ্রিয় ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। এক সময়ের বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থানা আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু এবারে নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকায় ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ। দলীয় সমর্থন না থাকলেও ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে টিপু সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এলাকায় ২ প্রার্থীর ভাবমূর্তি সংকটে পড়ে। তবে টিপুর নির্বাচনী জনসভায় নির্দলীয় বার্তা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে বলে মনে করেন বিশ্লেষক। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কৌশলগত নানা সমীকরণ মেলানো হচ্ছে। অনেক আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও বিভিন্ন দল থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তা দিয়েছে। তবে দেখার পালা শেষ হাসি হাসবে কে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যা বুঝতে পারলাম যে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যেমন প্রচারণা চালিয়েছেন, কোনো কমতি রাখেননি তারা। আর আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ উৎসব, তার সরঞ্জামের খবরই জানাচ্ছিলাম সকাল থেকে। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমার সহকর্মী। আবারও চলে যাচ্ছি ইমদাদের কাছে। রোজা, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগে দেখেছি যে সিএসি আজকে কথা বলেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তিনি দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের তিনি জানাচ্ছেন যে বিষয়টি যে ভোট গণনা এবং ভোট গ্রহণ সেগুলো স্বচ্ছতার সঙ্গে করা হবে। আমাদের সহকর্মীরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কাছে আবারও যাব এবং নির্বাচনের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একেবারে প্রস্তুতির শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে নোয়াখালীতে আছেন রিপোর্টার সহকর্মী শাহরিয়ার সৌমিক, চট্টগ্রামে ফেরদৌস লিপি, ভোলায় রয়েছেন নাসির উদ্দিন লিটন এবং নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত রয়েছেন। আমরা সরাসরি প্রথমেই যাব সৌমিকের কাছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী ১ সংসদীয় আসনের সোনাইমুড়ি উপজেলাতে। অর্থাৎ এখান থেকে কিন্তু নির্বাচন সংক্রান্ত যে ব্যালট বাক্স এবং অমুছনীয় কালিসহ যে নির্বাচনের সরঞ্জামাদি, এখান থেকেই কিন্তু এই আসনের বিভিন্ন কেন্দ্রে কিন্তু সরঞ্জামাদি পাঠানো হবে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, সকাল থেকে আমরা নোয়াখালী ১ আসনের অন্তর্ভুক্ত এই সোনাইমুড়ি উপজেলাতে অবস্থান করছি এবং এখানে দেখছি যে নির্বাচন কেন্দ্রিক যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু এখান থেকে সম্পন্ন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী ১ আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় ৪.৫ লক্ষ এবং এই আসনে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 2,35,000 এবং নারী ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 2,20,000-এর মতো। দর্শক, জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী ১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141টি এবং এখানে কিন্তু বিভিন্ন দল থেকে প্রার্থীরা মনোনীত হয়েছেন। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এখানে লড়ছেন ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন এবং দাড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে লড়ছেন সাইফুল্লাহ এবং হাতপাখা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দলটির পক্ষ থেকে এখান থেকে লড়ছেন। এছাড়া কিন্তু অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন এবং নির্বাচনের জন্য লড়ছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই এই নোয়াখালী ১ আসন অর্থাৎ চাটখিল সোনাইমুড়ি ২ উপজেলা মিলেই কিন্তু নোয়াখালী ১ আসন গঠিত এবং এই আসনটি কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে কিন্তু বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার নতুন রাজনৈতিক সমীকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং এখানকার যারা ভোটার যারা আছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে উপহার দেওয়া হবে এবং তারা যোগ্য নেতৃত্ব পাবেন। দর্শক, এই ছিল নোয়াখালী ১ থেকে সর্বশেষ এবং এখন পরবর্তীতে আমরা চট্টগ্রামে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার তথ্য। পুরো
নগর জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ, ভোট উৎসবের পালনের জন্য কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের নাগরিকরা কিন্তু বেশ উৎসব মুখর হয়ে আছেন এবং প্রশাসন থেকে শুরু করে ভোটার প্রার্থী সবার মধ্যে এক ধরনের যে ভোটের যে আকাঙ্ক্ষা, প্রতীক্ষিত ভোট, সেই ভোটের জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে আছি জেলা স্টেডিয়ামের বাইরে, এখান থেকে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনীয় সরঞ্জামাদি সেগুলো যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু আমরা এই এলাকায় যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা নির্বাচনে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, তাদের একটা প্রচণ্ড ভিড় দেখেছিলাম। এরই মধ্যে নগরীর যে কেন্দ্রগুলোতে সেগুলোতে কিন্তু যে ভোটের নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছে যাচ্ছে, আর প্রার্থীরাও কিন্তু ব্যস্ত, বিশেষ করে তাদের যে ইন্টারনাল বৈঠকগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত। আর ভোটার যারা আছেন তারা আসলে বিচার বিশ্লেষণ করছেন যে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীকে তারা এগিয়ে রাখবেন, এই বিষয়গুলো কিন্তু ভোটারদের মধ্যে পার্থক্য যে প্রাধান্য পাচ্ছে। এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামের র্যাবের অধিনায়ক তিনি ব্রিফিং করেছিলেন, তিনি বলেছেন যে চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে এবং আপনারা জানেন প্রায় যে 40,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত আছে এবং তিনি আহ্বান করেছেন সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায়, সেই আহ্বান কিন্তু র্যাবের পক্ষ থেকে আমরা দেখেছি। এবং যেটা বলছিলাম যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ আছেন, ভোটাররাও প্রতীক্ষায় আছেন আগামীকাল তারা দল বেঁধে যে ভোট কেন্দ্র সেগুলোতে যাবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা ভোলায় চলে যাব, আমাদের সহকর্মী লিটন আছে, সেখানকার যে পরিস্থিতি সেটা তিনি জানাবেন। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতোমধ্যেই ভোলা জেলার 4টি সংসদীয় আসনের যে ভোট গ্রহণের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেগুলো প্রায় শেষ করেছে। আমি এখন রয়েছি ভোলা 1 আসনের সদর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সামনে। এখানে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোটের সরঞ্জামাদি এবং ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি গ্রহণ করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। সকাল থেকেই তারা এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভোলার জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান এখান থেকে আনুষ্ঠানিকভাবে ব্যালট পেপার হস্তান্তর করার কথা রয়েছে। ভোলার 4টি সংসদীয় আসনে মোট 16,92,688টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোট 8,79,000, নারী ভোট 8,12,000। ভোট কেন্দ্র রয়েছে 4টি আসনে 525টি, কক্ষ আছে 3,622টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 131টি। আর যেহেতু দ্বীপ জেলা ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা, সেখানে চরাঞ্চল রয়েছে। চরাঞ্চলগুলোর মধ্যে 43টি দুর্গম চরাঞ্চলে ভোট কেন্দ্র রয়েছে। এগুলো নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 10,100 সদস্য মোতায়েন রয়েছে। এই সদস্যরাও তারা প্রস্তুতি নিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জে রয়েছেন সহকর্মী সৈকত, আমরা সৈকতের কাছে যাচ্ছি। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় সবগুলো উপজেলাতে আসনগুলোতে নির্বাচনী ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং সব ধরনের সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে বেলা 12টা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলায় কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার 2 নম্বর আসনে 2,500 উপজেলা। আমার পেছনে রয়েছে পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র। তো এখন আমরা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের নির্বাচনের ছুটি
বৃষ্টির কারণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা আগামীকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে। এই ছিল নারায়ণগঞ্জে নির্বাচনী পরিস্থিতির সবশেষ। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ প্রস্তুতি। রোজা, আমরা শুনছিলাম যে আমাদের সহকর্মীরা নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, তিনিও জানাচ্ছিলেন সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এর আগে আমরা যেটি দেখেছি যে ভোলা থেকে আমাদের নাসিরউদ্দিন লিটন তিনিও জানাচ্ছিলেন সেখানেও উৎসবমুখর পরিবেশ, এবং তার আগে আমরা দেখেছি যে ফেরদৌস লিপি তিনি চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন, সেখানকার পরিস্থিতিও তিনি জানাচ্ছিলেন এবং সেখানে উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা রয়েছে তারাও তাদের দায়িত্ব পালন করছে ঠিকঠাক মতো। একেবারে ঠিক বলেছেন এমদাদ, ভোটকে কেন্দ্র করে আসলে নিরাপত্তার কোনো কমতি নেই। দর্শক, আগামীকাল ভোট উৎসব, আর এই ভোট উৎসবকে কেন্দ্র করে যে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই কাজে এখনও চলমান। আশা করা যায় যে বিকেল নাগাদ সেগুলো সব কেন্দ্রে পৌঁছে যাবে। এ পর্যায়ে নির্বাচনের আরও খুঁটিনাটি বিষয় জানতে আমার সঙ্গে স্টুডিওতে আবারও যুক্ত হয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। রোজা, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা যে আসনগুলো নিয়ে আসলে জানাচ্ছিলাম যে সেসব আসনে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলাম দর্শকদের, সেই সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী কারা আছে সেসবও পরিচয় করে দিচ্ছিলাম। আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। আমরা ঢাকা বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এই মুহূর্তে একটু চট্টগ্রাম নিয়েও আমরা একটু দেখতে চাই এবং কোন কোন প্রার্থীরা আসলে লড়ছেন। আমরা ঢাকার সেই 1 থেকে 17-18 আসন পর্যন্ত আমরা আসলে আলোচনা করেছি, দেখেছি সেখানকার হেভিওয়েট প্রার্থীরা কারা রয়েছে এবং তাদের প্রতিদ্বন্দ্বীরা কারা রয়েছেন এবং তারা আসলে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের আসলে কী ধরনের প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রতিশ্রুতির কথাই আসলে জানাচ্ছিলাম। এবং তারা আসলে তাদের যেই প্রচারণা সেটি চালিয়েছেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 10টা পর্যন্ত, সেটা তারা আসলে সেটি তারা জানিয়েছেন। তো আমরা এখন আসলে যাব একটু ঢাকার যে আসনগুলো জেনেছি, এবার যেতে চাই আমরা চট্টগ্রাম বিভাগে মোট জেলা রয়েছে 11টি, যেই 11টি জেলায় মোট ভোটার রয়েছে 2,56,79,417 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,43,43,370 জন এবং নারী ভোটার রয়েছে 1,23,35,832 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 174 জন। মোট যেই 11টি জেলা রয়েছে সেই 11টি জেলায় সব মিলিয়ে 58টি আসন রয়েছে। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 6টি, কুমিল্লায় 11টি, চাঁদপুরে 5টি, রাঙামাটিতে 1টি, ফেনী 3টি, কক্সবাজার 4টি এবং চট্টগ্রাম যেই জেলা রয়েছে সেই চট্টগ্রাম জেলায় রয়েছে 16টি। তো আমরা মূলত এখন যে চট্টগ্রামের যেই জেলার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে হেভিওয়েট প্রার্থী কারা রয়েছে সেটি যদি একটু দেখতে চাই। আমরা শুরুতে চট্টগ্রাম 4 আসন নিয়ে যদি একটু কথা বলতে চাই, এটি আসলে সীতাকুণ্ড এবং পাহাড়তলির যেই উপজেলা রয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও কয়েকটি ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত এবং এই এলাকা নিয়ে আসলে মূলত চট্টগ্রাম 4 গঠিত। এখানকার মোট ভোটার 4,48,380 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,35,352 জন, নারী ভোটার রয়েছে 2,13,016 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 12 জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছে 5,139 জন। এদের মধ্যে প্রবাসী রয়েছে, সেই সঙ্গে যারা আসলে নির্বাচন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছে, তারা আসলে এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। সেই সংখ্যাটাও কম নয়, সেটিও 5,139 জন। এবং এই যে চট্টগ্রাম 4 আসনে মোট প্রার্থী রয়েছেন 9 জন। সেই প্রার্থীরা কারা আছেন সেটি যদি একটু দেখতে চাই। বিএনপির প্রার্থী রয়েছে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসলাম চৌধুরী, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য সেই সদস্যদের একজন এবং তিনি আগেও এখানে যেই আসন চট্টগ্রাম 4 এখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন এবং যদিও 2008 সালের যেই 9ম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেখানে তিনি পরাজিত হয়েছেন। এবার তৃতীয়বারের মতো তিনি সংসদ নির্বাচনে লড়ছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, তার
যেই প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী রয়েছে আনোয়ার সিদ্দিকী, বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি লড়ছেন। 11 দলীয় যে ঐক্য রয়েছে সেই ঐক্য সমর্থিত প্রার্থী তিনি, এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, এবং এবারই প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, প্রার্থী হয়েছেন এবং ভোটের মাঠে লড়াই করছেন। একটু যদি বলে রাখতে চাই যে চট্টগ্রাম 4 আসনে আমরা যেটি আসলে দেখেছি যে নির্বাচনের যদি ফলাফল হয়েও যায় কিংবা যদি ধানের শীষের যে প্রার্থী রয়েছে আসলাম চৌধুরী তিনি যদি জয়ী হন, তাও কিন্তু প্রাথমিকভাবে যেই নির্বাচনী ফলাফল কিংবা গেজেট প্রকাশ হবে না, কারণ তার বিরুদ্ধে যে ঋণ খেলাপির একটি যেই অভিযোগ, সেই অভিযোগ করেছিলেন জামাত সমর্থিত আনোয়ার সিদ্দিকী, এবং সেই যে মামলা সেটির আসলে নিষ্পত্তি এখনো হয়নি আপিল বিভাগে। সেই আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার পরেই এখানকার যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে, এবং সেই ঘোষণার পরেই কিন্তু তিনি যদি বিজয়ী হন তারপরেই তাকে আসলে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ এই নির্বাচনের যেই ফলাফল সেটি যা হবে সেখানে কিন্তু স্থগিত থাকবে এই আসন। এই আসনে যে দাঁড়িপাল্লা এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে এই যে নিষ্পত্তি আসলে মামলা কোর্ট পর্যন্ত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, সেই মামলার কারণেই কিন্তু ফলাফল স্থগিত থাকবে এবং তারপরেই কিন্তু আসলে তাদের যেই ফলাফল বেসরকারিভাবে এবং পরে সরকারিভাবে যে গেজেট সেই গেজেট প্রকাশ করা হবে। তো মূলত এই যে এই চট্টগ্রাম 4 আসনে এই 2 হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপি এবং জামাতের, এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস সেই আভাস পাওয়া যাচ্ছে এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং মাঠের বাস্তবতায় সেটি আসলে বলে দিচ্ছে। তো এই ছিল মোটামুটি এখনকার মতো। আমরা আবারও যাচ্ছি, এবার যাব এমদাদুল হকের কাছে। যে এমদাদ, আপনার কাছে কি তথ্য আছে এখন? জি, আমরা আসলে নির্বাচনের নানান তথ্য দর্শকদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা নীলফামারীতে যেতে চাই, সেখানে শাকির হোসেন বাদল রয়েছেন, তার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জানবো। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জামাতের আমির ওনাকে টাকা পয়সা সহ আটক করেছে যৌথ বাহিনী। আমরা সৈয়দপুর থানার ওসির সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, পুরোপুরি কিছু জানা যায়নি, তবে 40 থেকে 50 লাখ টাকা আছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এখানে তাদেরকে যৌথ বাহিনী এখনো বিমানবন্দরে আটক করে রেখেছে এবং তার যৌথ বাহিনী তাকে নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে। এখনো তারা ক্লিয়ার করতে পারছে না যে কত টাকা আছে বা কোথায় কি, এই টাকাটা কি জন্য আনা হচ্ছিল, এই ব্যাপারে তারা এখনো সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে আমরা এখনো পুরোপুরি কিছু জানতে পারি নাই। আমরা তবে যৌথ বাহিনী ওদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে সবকিছু পুরোপুরি ভাবে জানা যাবে যে কেন এই